জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শিক্ষার্থীরা কোনো ভাঙচুর এবং হামলার সাথে জড়িত নয় দাবি করে তারা বলছেন উল্টো পুলিশ তাদের উপর হামলা করেছে। আগামীকাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের পাশাপাশি পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে শফিক শাহিনের রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, ক্লাস, পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধের পাশাপাশি বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের আন্দোলনের ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে অচল অবস্থা তৈরি হয়েছে। সেই কর্মসূচিতে পুলিশের উপর হামলা, ভাঙচুর ও জনমনে ভীতি সৃষ্টি করার অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। পরবর্তী আন্দোলন কর্মসূচি জানাতে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশের দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি করেন দীর্ঘ আন্দোলনে কোথাও সংঘর্ষে জড়াননি তারা। পুলিশ সাজানো মামলা দিয়েছে, যা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি নেতাদের। দেখুন, এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটাই একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই as soon as possible। এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা এই শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করার আহ্বান জানান চাকরি প্রত্যাশী এই আন্দোলনকারীরা। দাবি আদায়ের অংশ হিসেবে রোববার বঙ্গভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ঢাকার বাইরের জেলাগুলোতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। শিক্ষার্থীদের এই আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে বাংলাদেশ ছাত্রলীগ। বাছাই করার বিষয়, তথ্য উপাত্ত বিশ্লেষণ করার বিষয়, বিশেষজ্ঞদের মতামত নেওয়ার বিষয় এবং সবচেয়ে বড় কথা আমাদের আপিল বিভাগের কিন্তু বিচার বিভাগীয় পর্যবেক্ষণ থাকবে। সেটির আলোকে আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই। যারা শর্টকাট ওয়ে করতে চায় তারা শর্টকাট রাজনীতি, নিজেদের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে নিয়ে এসেছে। আন্দোলনের নামে অরাজকতা হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান ছাত্রলীগ নেতারা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অলিম্পিকে পদক লাভের জন্য কিছু খেলা বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। গত ২৭ এপ্রিল শুরু হয় শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট, যাতে ৩১টি ব্যাংক অংশ নেয়। সবশেষ শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের মধ্যে আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, যেখানে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়দের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবিকে ধন্যবাদ দেন। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি, সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি। সবগুলি একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। সেজন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি।
সেখানে সাঁতার থেকে শুরু করে আর্চারি থেকে শুরু করে এখানে সব ধরনের খেলাধুলার যেন একটা সুযোগ হয়। শুধু খেলাধুলা নয়, বর্তমান সরকারের সময়ে দেশ সব দিক থেকে এগিয়ে গেছে বলে জানান সরকার প্রধান। দেশের এই অগ্রযাত্রায় সবাইকে আরও সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য যার যার জায়গা থেকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। গত 8 জুলাই বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 2024 সালে নয় 2025 সালে 1 জুলাই থেকে অন্তর্ভুক্ত করা হবে। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে শিক্ষকদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রত্যয় স্কিম চালুর সময় নিয়ে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, যার অবসান হয়েছে। আর শিক্ষকদের দাবি যুক্তিসঙ্গত হলে তা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস এ মিস্টেক। তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি চাকুরিতে কোটার সংখ্যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম বলেও জানান তিনি। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রীমকর রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। কোটা একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে তো আমরা সাবজুডিস করবো, সেটা সাবজুডিস হবে। আইনের আওতার বাইরে গেলে তো সাবজুডিস। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রতিনিধিরা আলোচনায় সন্তুষ্টির কথা জানান। জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব বলেছেন যে প্রত্যয় স্কিম 2024 সালের জন্য না 2025 সালের জন্য। সেখানে আমরা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এখন যে সুযোগ সুবিধাগুলো আছে, সে যেমন আমরা গ্যাসুটি পাই, আমাদের বয়স 65 বছর, সেটা ওনারা বিবেচনা করেই এরকম একটা প্যাকেজ ওনারা করবেন বলে ওনারা বলেছেন। একই সাথে সবার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে দমানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিএনপির ইন্ধন আছে কথা বলে সরকার চলমান আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চক্রান্ত করছে। এই আন্দোলনের আড়ালে ক্ষমতাসীনরা অন্য কিছু করছে কিনা তা নিয়েও সংশয় তাদের। রাজধানীতে এসব কথা বলেন বিএনপি নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
দোয়া ও মোনাজাত শেষে মির্জা আব্বাস বলেন, নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলনে ভূমিকা রাখবে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন দিকে নিতে চায় সরকার। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। এদিকে বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করে গণ অধিকার পরিষদের একাংশের নেতারা। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। অভিযোগ করেন, দুর্নীতি আর অপশাসনে দেশের মানুষ কোণঠাসা হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলন দমানোর পায়তারা চলছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। একটা গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। যারা প্রশ্নপত্র ফাঁস করে আজকে যেসব পদে বসে আছে বিভিন্ন জায়গায়, এই পদগুলো ওরা দখল করেছে, হাইয়েস্ট বিডার হয়েছে, এটা সবচেয়ে বেশি পয়সা দিয়েছে। একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা দখল করলো, আরেকটা হচ্ছে দলীয়, আর হচ্ছে কোটা ব্যবস্থার মাধ্যমে। কোটা ব্যবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে কত ধরনের মুক্তিযুদ্ধ ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এরাও কিন্তু সুবিধা পায়, কিন্তু সবগুলো আবার দলীয় বিবেচনায়। কিন্তু পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আর নাজুক অর্থনীতির জন্য সরকারের লুটপাটকে দায়ী করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান নেতারা। শক্তি দিয়ে দমন করতে চায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী কারওয়ান বাজারে পাইকারিভাবে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। হঠাৎ করে বাজারের এমন ঊর্ধ্বমুখীতে ক্রেতাদের মাথায় হাত। আমাদের সহকর্মী নূর হোসেন আছেন রাজধানী কারওয়ান বাজারে, যাচ্ছি তার কাছে। নূর, কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কি কারণ বলছেন ক্রেতা বিক্রেতারা? জসিন্তা, একটু আগে আমি কারওয়ান বাজারে এসে পৌঁছেছি এবং কারওয়ান বাজারে যে অংশে খুচরায় কাঁচামরিচ বিক্রি হয় এবং যে অংশটিতে পাইকারি কাঁচামরিচ বিক্রি হয়, দুটি অংশই আমি ঘুরে দেখেছি। খুচরাতে কারওয়ান বাজারে যে অংশটিতে খুচরা বিক্রি হয় সেখানে কাঁচামরিচ কেজি প্রতি 400 টাকার মতো করে বিক্রি হচ্ছে সর্বোচ্চ, আর পাইকারি যেখানে বিক্রি হয় সেখানে 340 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছেন, খুচরা বাজারে যারা ব্যবসায়ী আছেন, তাদের কাছে কাঁচামরিচের সরবরাহ একেবারেই কম। অধিকাংশ ব্যবসায়ীর কাছে কোনো ধরনের কাঁচামরিচ নেই। আর পাইকারি যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে কারো কাছে কাঁচামরিচ আছে, সেটিও পরিমাণে একেবারেই অল্প। ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা বলতে চেষ্টা বলছেন সেটি হচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে কাঁচামরিচের উৎপাদন তেমন একটি নেই। বাংলাদেশের বাজার সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল ছিল। ভারতীয় কাঁচামরিচে এইখানকার বাজার মোটামুটি নিয়ন্ত্রিত হতো এবং গতকাল শুক্রবার হওয়ার কারণে এবং একই সাথে বৃষ্টি অনেক বেশি হবার কারণে গতকাল কারওয়ান বাজারে ভারত থেকে কোনো কাঁচামরিচ আসেনি, যার প্রভাব আজকে কারওয়ান বাজারে পড়েছে। এবং এই যে ভারত থেকে কাঁচামরিচ না আসার কারণে এই যে দাম, সেটির অস্বাভাবিক এই বৃদ্ধিটি ঘটেছে বলে ব্যবসায়ীরা বলার চেষ্টা করছেন। তবে তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে একটু পরে, অর্থাৎ আজকে রাত 12টার পরে ভারতীয় যে কাঁচামরিচ আছে সেটি কারওয়ান বাজারে এসে পৌঁছাবে এবং সেটি আসলে আগামীকাল যে কাঁচামরিচের দাম সেটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ক্রেতা যারা এখানে এসেছেন তারা বলছেন, বৃষ্টি এবং ভারত থেকে আশাকে একরকমের অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এই অজুহাতেই তাদের কাছে আগের যে কাঁচামরিচ ক্রয় করা ছিল, তাদের যে মজুদ সেখানে ছিল, সেটার দাম তারা বাড়তি রেখেছেন এবং বেশি দরে কাঁচামরিচ এখানে বিক্রি করছেন। জসিন্তা, জানছিলাম কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর। সুশাসনের অভাবে ঘুণে ধরা ব্যাংক খাত গ্রাহকদের আমানতের নিশ্চয়তা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে ইআরএফ এর আলোচনায় তিনি মন্তব্য করেন, টাকা আর ডলার সংকটের মধ্যে থালা বাটি বেচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাংকগুলো। এছাড়া ব্যাংক খাতের সংকট উত্তরণে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। হাসানুল শাওনের রিপোর্ট। খেলাপি ঋণ সহ নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় ধুঁকছে দেশের ব্যাংক খাত।
কিছু ব্যাংকে তারল্য সংকটে আমানত নিয়েই দুশ্চিন্তায় গ্রাহকরা। ব্যাংক খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর বলেন, ঋণের অর্থ আদায় না করে ঋণের সুদকে আয় দেখিয়ে মুনাফা দেখাচ্ছে ব্যাংকগুলো। আসলে তারা আমানতের অর্থ লুটে খাচ্ছে বলেও মন্তব্য তার। সরকারের চাহিদা মেটানো, ব্যক্তি খাতের চাহিদা মেটানো, এগুলো এই ব্যাংকিং খাতের পক্ষে সম্ভব হচ্ছে না, এবং ডিপোজিটারদের টাকার নিশ্চয়তা দেওয়াটাও সম্ভব হচ্ছে না। আমি তো বলবো যে ব্যাংকিং খাতের ডেটাতে সবচেয়ে বেশি উল্টোপাল্টা আছে। আমি বলতেছি 10%, আসলে তো আর 25%-এর মতো হচ্ছে নন পারফর্মিং লোন। এটা কেন হচ্ছে? এটা তো আমি অ্যালাউ করছি, উইন্ডো ড্রেসিং করে বিভিন্নভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংককেও দায়বদ্ধ করতে হবে এবং সরকারকেও দায়বদ্ধ করতে হবে যে কেন আজকে এই অবস্থায় আসলো। রাষ্ট্রের আশীর্বাদে অনেকে অঢেল সম্পদের মালিক হচ্ছেন এবং বিদেশে অর্থ পাচারও করছেন অভিযোগ করে ডক্টর মনসুর বলেন, এদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে লুটপাট বন্ধ হবে না। যদি আমি এক্সাম্পল সৃষ্টি করতে না পারি, আমি যদি একটা ডিটারেন্স ক্রিয়েট করতে না পারি, আমি লুটতরাজ বন্ধ করতে পারবো না। আমার ব্যাংকের দরজা নোয়িংলি অর আননোয়িংলি ফর সাম পিপল সবসময় খোলা, যে টাকার থলি নিয়ে চলে আসতে পারবে তারা বিভিন্ন স্ক্যামের মাধ্যমে। তো সেটা তো চলতেছে। এই অর্থনীতিবিদ আরও বলেন, রাজস্ব আয় সহ বিভিন্ন সূচকে কাঙ্ক্ষিত উন্নতি করতে না পারায় সরকারের আর্থিক সামর্থ্যই দিন দিন কমছে। ধার করে আমি চিরকাল রিজার্ভ বাড়াতে পারবো না। আমার রিজার্ভ রক্ষা করতে হবে পলিসি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আমাকে এক্সপোর্ট বাড়িয়ে, রেমিটেন্স বাড়িয়ে, টাকা পাচার কমিয়ে বাজারের সিস্টেমের থ্রুতে আমাকে রিজার্ভ বাড়াতে হবে, বাড়াতেই হবে, কোনো সন্দেহ নেই। কারণ যদি আমার রিজার্ভ না বাড়ে, বাংলাদেশের প্রতি কারো আস্থা থাকবে না। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামীতে সংকোচনমূলক মুদ্রানীতি করার পরামর্শ এই অর্থনীতিবিদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন কোমলমতি ছাত্রদের কোটা আন্দোলনে ভর করে দেশে অরাজকতা সৃষ্টির ইন্ধন দিচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে অনুষ্ঠিত প্রবীণ নেতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু এমপি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। তাদেরকে বলবো, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না। সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে কোটা বাতিল করেছে, সুতরাং সমাধানটা আদালতের মাধ্যমে হতে হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের পরে সরকারের কমিশন গঠনের সুযোগ নেই। বৈষম্য দূর করার জন্যই কোটার প্রয়োজন। তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা বারবার দাবি পরিবর্তন করছে, তাই মনে হচ্ছে রাষ্ট্রের 3 বিভাগের বিষয়ে তাদের কোনো ধারণা নেই। যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, তখন এ নিয়ে আন্দোলনের সাংবিধানিক কোনো এখতিয়ার নেই। আন্দোলনকারীদের দাবি আর সরকারের চাওয়া এক উল্লেখ করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের আবেগকে অনেকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে এ ব্যাপারে তাদের সজাগ থাকারও আহ্বান জানান। বৈষম্য নিরসন, মেধার মূল্যায়ন, এইটাকে সামনে রেখেই, মানে কোটা বিষয় সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষের অধিকার সংরক্ষণ করেই এটার সমাধান হবে। আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা, আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে, অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে, যারা ওই 2.2 সাথে ঢোকে, ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢোকে। কাজে আপনি তো এই কথা বলছেন না, ওখানে একটা ডিস্ট্রিবিউশন হয় বৈষম্যকে কমানোর জন্য। বরং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য খাতে সব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 20 শয্যা ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার মান উন্নয়নে যা যা করা দরকার
তা করা হচ্ছে। এর আগে দিনাজপুর খানাসামা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন তিনি। রোগীরা ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন কিনা তার খোঁজও নেন মন্ত্রী। সকালে নীলফামারীর সঙ্গলসী ইউনিয়নের দীঘলডাঙ্গিতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সারা দেশের 50 শয্যা হাসপাতালগুলো ধীরে ধীরে 100 শয্যায় উন্নীত করা হবে। সারা বাংলাদেশেই 50 থেকে 100 করার জন্য তালিকা দেওয়া আছে। আমরা প্রায়োরিটি বেশি কোন জায়গায় করা বেশি দরকার সেইভাবে আমরা করব। একবারে তো সব কিছু করা সম্ভব না, তবে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। এই পঞ্চম যে 5th সেক্টর প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে কাজ করব। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল এনটিভি 21 পেরিয়ে 22 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এনটিভিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। 21 বছরে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এনটিভি। দর্শক নন্দিত টেলিভিশনের 22 বছরে পদার্পণ উপলক্ষে আমিরাতের আজমানস্থ পদ্মা রেস্টুরেন্টের হলরুমে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম UAE। ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি রাজা মল্লিক। অনুষ্ঠানে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। তারা বলেন, বিগত 21 বছর প্রবাসীদের সুখ দুঃখ, সম্ভাবনার সফলতা, সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে এনটিভি। প্রবাসে যারা আমরা থাকি, বসবাস করি, আমরা এনটিভিকে খুবই পছন্দ করি এবং আমরা চাই যে এনটিভির মতন একটা চ্যানেল আমাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিবে এবং আমরা যারা বিদেশে থাকি আমাদেরকে নিয়ে বেশি বেশি করে প্রোগ্রাম করবেন। টিভি একটা অনেক বিশাল বড় ধরনের একটা মানসম্মত একটা আমাদের টিভি চ্যানেল। তো আমরা চাচ্ছি এই টিভি চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে যেন প্রবাসীদের এবং সারা বিশ্বের যতগুলো আমাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ থাকে এগুলো আমরা তুলে ধরবো। আগামীতে প্রবাসীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও মানবিক কার্যক্রমের উদ্যোগ গ্রহণের কথাও বলেন দর্শক ফোরামের নেতারা। প্রবাসের মাটি থেকে এনটিভি UAE ফোরামের পক্ষ থেকে অনেক অঙ্গীকার আছে, আগামী বছর আমরা পালন করব। আগামী 1 বছরের মধ্যে আমাদের কর্ম, আমাদের কাজের মাধ্যমে সেই প্রতিফলন হবে। সুস্থ বিনোদন ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ধারা এনটিভি ভবিষ্যতেও অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা আমিরাত প্রবাসীদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।